আমি মাকে ছেড়ে আর পুতুল দিকে ছেড়ে এ বাড়ি থেকে কোথাও যেতে চাই না। কারণ আমার সত্যি ভাবলে না ভয় বুকটা কেঁপে ওঠে যে আমি যদি এ বাড়ি থেকে চলে যাই তোমরা মায়ের আর পুতুলদের কি অবস্থা করবে। অনেক কষ্ট সহ্য করেছে মা, অনেক কষ্ট। কষ্ট কাকে বলে এত কষ্ট করেও মা বুঝতে পারেনি। আর সেই কারণে না মায়ের আচার ব্যবহার এতটা তিক্ত হয়েছিল। কিন্তু এখন মা জানে মুক্তি কাকে বলে, তাই তার ব্যবহারেও বদল এসেছে। শোনো, তোমরা শুনে রাখো, দুই ভাই কান খুলে শুনে রাখো, মা না আর ওই শেকলে বন্দী হতে চায় না, বাধা পড়তে চায় না। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মায়ের জন্য দরদ একেবারে উঠছে না? হ্যাঁ, তা হয়তো উঠছে, কিন্তু মায়ের থেকে মাসির দরদ বেশি কিনা সেটা আমি তোমাকে বলতে পারবো না। এটা বলতে পারি যে একটা মেয়ে হয়ে একটা মেয়ের দিকটা বুঝতে পারি। তোমরা সেটা কোনোদিনও বুঝবে না, সে তোমাদের মাই হোক কিংবা দিদিই হোক। যাই হোক, শোনো, খাবার দেওয়া আছে, খেতে হলে খাও, না হলে বলো খাবারটা তুলে রেখে দেবো। কি কি? এই তো বললে খাবে না, এখন বুঝে শুনতে খুব খারাপ লাগছে? আচ্ছা, কি আশা করছো বলো তো তোমরা? তোমাদের পায়ে ধরে বলবো যে এসো গো খেয়ে নাও? না গো, সেটা তো করতে পারবো না। খেতে হলে খাও, না হলে ছেড়ে দাও। এই খুব বার বেড়েছে না? ভীষণ বার বেড়ে গেছে, মেরেই ফেলবো আজকে, আজকে মেরেই ফেলবো। এই কি হয়েছে বলতো? ওই যে ডিএম ম্যাডাম, ওই ডিএম এর কাছে গেছে তো। ডিএম ম্যাডাম নিজে শ্বশুর বাড়ির লোকেদের একেবারে শেষ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। এখন এই যে একে পেয়েছে, একে এখন ইন্ধন জুগিয়ে যাচ্ছে। শেষ করে ফেলবো আজকে, লাঠিটা শেষ করে ফেলবো না করে শেষ করে ফেল না। তোকে তো এমনিও নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে যাচ্ছে। ওই ডিএম এর অফিস পর্যন্ত টেনে নিয়ে গেছে। লাঠিটা কোথায় গেল? স্কুলে পর্যন্ত গেছে, তোর চাকরি খাওয়ার হুমকি দিয়েছে। মেরে ফেল, তাও তুই চুপ করে বসে আছিস। তুই মারলে তো কেউ দেখতে যাবে না, কোথাও লেখা থাকবে না। মার, মেরে ফেল। শেষ করে ফেলবো আজকে। খবরদার, এক পা যদি এগিয়েছিস, আর এক পা যদি এগিয়েছিস। কি করছো? এই ছেলে, হ্যাঁ, ছেলের জন্ম দিয়েছি আমি। মা, কি করছো মা? মা, কি করছো? আর একটা পা এগোবি না, একটা পা, বলে দিলুম আমি। শোন, তোদের থেকে না আমার গায়ের শক্তি অনেক বেশি। দেশ গায়ে বড় হয়েছি আমি, খেলে ধুলে মাঠে ঘাটে। তোমাদের মতন বড় হওয়া নয়, তোমাদের থেকে আমি এখনো বেশি শক্তি ধরি। কি ভেবেছ মায়ের বয়স হয়েছে? হ্যাঁ, অশক্ত হয়ে গেছে, অশক্ত। যতই বয়স বাড়ুক আমার, যতই অশক্ত হই, তোমাদের থেকে আমার শক্তি অনেক বেশি। কথাটা মনে রেখো। ছেলে ছেলে হয়েছে বলি সুখের ঘরে রূপোর চামচ মুখে দিয়ে জন্মেছ তো, তাই কিছু বুঝতে পারো নে। হ্যাঁ, বলে দিলুম শেষ দিন, আর একটি পা। এই ও কি কথা দাঁড়িয়ে পড়লি যে? আয় আয় দেখি, আয়। কে আমি থাকতে আমার বৌমার গায়ে হাত দেয়? আমিও দেখি, আয় একবার দেখি, আয়। মা, হ্যাঁ, ও মা, হ্যাঁ, আমার কথা শোনো মা, আমার কথা শোনো মা। মা মা শান্ত হও মা, শান্ত হও, তোমার প্রেশার বেড়ে যাবে। ছাড়ো গো মা, ছাড়ো ছাড়ো ছাড়ো। আর পারছি না আমি, অনেক 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 সহ্য করেছি আমি, অনেক সহ্য করেছি, আর পারবো না। আর আমি সহ্য করবো না ওদের। ওই ওই কি ব্যাপার রে? আমারই চোখের সামনে দাঁড়িয়ে তোরা আমার মেয়ের গায়ে হাত তুলছিস? হ্যাঁ, লজ্জা করে রে? লজ্জা করে রে তোদের? নিজের দিদির গায়ে হাত তোলো, নিজের বউয়ের গায়ে হাত তোলো, কি ভেবেছো তাকে? এরপর তো একদিন আমার গায়ে হাত তুলবে না বৌমা, না। শোনো, তুমি ভেবো না শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যই নয়, আমি আমার নিজের জন্যই, নিজের জন্যও
নিজেকে বাঁচাবার জন্যও প্রতিবাদ করছি। সেই জন্য আজ আমি রুখে দাঁড়িয়েছি, শুধু তোমার জন্য নয় গো। আর একবার আমি বেঁচে থাকতে, আর একবার আমার বৌমার দিকে পা দিয়ে দেখা দেখি, এক পায়ে গিয়ে দেখা দেখি। এমন ছেলে মানুষের হয় ভগবান। এমন দুটো ছেলে বেঁচে থাকার থেকে তো না থাকা ভালো। কুলাঙ্গার দুটো। মা, এটা কিন্তু তুমি ঠিক করছো না, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো মা। আর একটা কথা যদি মুখ দিয়ে বেরোয় নে, তাহলে কি করবো জানিস? তাহলে এই ঠিকানা কোথায় গিয়ে পড়বে আমি কিন্তু জানি না। তাতে কার মাথা কাটলো না মুখ ফাটলো, হাত কাটলো না পা কাটলো, আমি কিচ্ছু জানতে যাবো না। অসভ্য জানোয়ার ছেলে কোথাকার। দেখবো মা, আমি দেখবো তোমার এই বৌমা তোমাকে খাওয়ায় কিনা আমি দেখে নেব। কেন? বউ কেন খাওয়াতে যাবে? হ্যাঁ, বউ খাওয়ালে তো সেটা বাড়তি। তুমি ছেলে হয়ে জন্মেছো, তুমি কি করবে? মায়ের বাড়িতে থাকছো, মায়ের থেকে সেবা নিচ্ছ, মাকে দিয়ে সবকিছু করাচ্ছ, এদিকে মাকে কোনো দাম দেবে না কেন গো? কিসের জন্য? আর দেখো, বউয়ের যেটা করে না বউ করে, সেটা তার বিবেক থেকে করে। বিবেক থেকে করা আর করতেই হবে, এই দুটোর মধ্যে না পার্থক্য আছে। অনেক ফালতু কথা বলেছে, আর ফালতু কথা বলো না। খেতে বসো শিগগিরই। খাবার নষ্ট করার অধিকার না তোমাদের নেই। কেন বসবো? কেন? তোমার কথা? হ্যাঁ, আমার কথায় গো, আমার কথায়। কষ্ট করে এসে রান্না করেছি তো তোমাদের জন্য, তাই বলছি খেতে বসো। আর যদি না খাবে আগে বলনি কেন? আমার বুঝি ফাংশন করতে কষ্ট হয়নি? হ্যাঁ, সেই তো, সে তো বুঝতেই পারছি। নাচনেওয়ালি। যাও পাড়ায় গিয়ে নেচে বেড়াও, যাও। পাড়ায় গিয়ে নাচলে কতটা সম্মান পাওয়া যায় তা তো নিজের চোখেই দেখেছো। কিন্তু এই তোমাদের দুই ভাইয়ের কি হবে গো? তোমাদের তো কেউ পোছে না, পাড়াতেও পোছে না, কোথাও পোছে না। বাড়ির লোকও তোমাদের পোছে না। মা এতদিন না ভয় তোমাদের মন জুগিয়ে চলতো, কিন্তু আজকে দেখতে পাচ্ছ তো মায়ের রূপ। মায়ের ভয় কিন্তু কেটে গেছে, সেই কথাটা মাথায় রেখো। আর এই যে তোমাদের দিদি, স্পেশাল চাইল্ড, সেও কিন্তু তোমাদের পোছে না। আর খুব ভালো করেই তোমরা জানো, যতই আমার ওপরে গলা তুলে কথা বলো না কেন, তোমাদের না আমি কানা করিও দাম দিই না। আর তোমাদের জ্বালাটা সেখানেই। মা অনেক হয়েছে, আমার খুব খিদে পেয়েছে। তুমি কি খেতে বসবে মা? একবার পুতুলদির দিকে তাকিয়ে দেখো, পুতুলদিরও কিন্তু খুব খিদে পেয়েছে। বেচারি ভয়তে কিছু বলতে পারছে না। এতক্ষণে পুতুলদির খাওয়া হয়ে যায়, খেয়ে দিয়ে পুতুলদি শুয়ে পড়ে। প্রতিবাদ কিন্তু তখনই করা হবে মা, যখন তুমি ওদের উপেক্ষা করে খেতে বসবে। এরকম তো কোনোদিনও করোনি। করো না মা, করো। ওদেরকে উপেক্ষা করে আজ তুমি খেতে বসো, সেটাই হবে সঠিক প্রতিবাদ। বুড়ি চল না রে, আমার খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ থেকে খিদে পেয়েছে। তুই তো কিছু খাসনি বল? আমার অনেকটা হতচ্ছাড়া খবর পাওয়ার পর থেকে তুই তো কিছু মুখে দিসনি। তারপরে ফাংশনে গেলুম, তারপর কত কিছু সময় গেল না, অনেকক্ষণ খিদে পেয়েছে। তো একটু ভালো করে খেয়ে নে দেখি, নলে গায়ে শক্তি পাবে কি করে? তুমি যে বলো বউ দেখবে, সব কিছু বউয়ের উপর ছাড়া হবে নাকি? তোকে তো বেঁচে থাকতে হবে বউর সাথে মিলে, তো দুজন মিলে আমাকে বাঁচাবি। হ্যাঁ, চা খেয়ে নি খেতে পেয়েছে। বলিও কি কথা? দুজনে মিলে আমাকে বাঁচাবি? হ্যাঁ, খাবো। বুঝলি বৌমা, এতদিন ওই খিদে তৃষ্ণে সব কেমন ভুলে যেতে বসেছিল। নিজের খাওয়ার জন্য আর কিছু মনে হতো না। খিদে পেয়েছে, খাবো আমি। চলো। চলো মা, চলো খাবে, চলো। এসো পুতুলদি, খেতে বসো।
মা তুমি বললে না তো যে তোমার মেয়ের গান কেমন লাগলো? সে আর আমি কি বলবো গো বৌমা, সে তো আর 5 জনে বললে। তবু তোটা একবার বড় বলিস না কো। মা পুতুলদি কিন্তু ঠিকই বলেছে, পৃথিবীর যে যাই বলুক মায়ের বলার দামই আলাদা। ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে ও বৌমা। আমি না অবাক হয়ে গেল গো, ওই অত বড় মঞ্চ মাঝে উঠে কতগুলো লোকের সামনে পুতুল কেমন গান গাইলে মাইকের সামনে। হ্যাঁ, মাইক ধরে ধরে গান গাইলে গো। আমাদের বউ কেমন নাচ করলো বল। সে আর কি করে বুঝোই, আমার বউ তো খুব ভালো নাচলো রে। জানিস তো আমার তো দেখে কেমন আমি চিনতেই পারছিলাম রে। কি মনে হচ্ছিল মা তোমার? কি মনে হচ্ছিল? আমি দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম, ও কি কথা, এই কি আমার বাড়ির বউ? আর আমার গায়ে না, সারা গায়ে কেমন কাঁটা দিয়ে উঠছিল তো। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তোমাদের সকলের গান খুব ভালো হয়েছে গো বৌমা। শোনো, আমার কিন্তু একখানা কথা আছে, এরপর থেকে তোমরা যেখানে যেখানে ওই ফাংশন করতে যাবে আমাকে কিন্তু নিয়ে যেতে হবে, এই বলে দিল। শোনো, আমিও একটা কথা বলতে চাই, এবার থেকে তুমি না গেলে আমি ফাংশনই করব না। সাজানো অ্যালবামে, সাজানো অ্যালবামে। যাক, আমাদের দলের রেজিস্ট্রেশনটা করতে দেওয়া হয়ে গেছে, সেটাই সব থেকে ভালো। তবে কি জানো তো, ওই যে ডকেট নাম্বারটা দিয়েছে না, সেটা দিয়ে কিন্তু আমরা অন্য অন্য জায়গায় প্রোগ্রাম করতে পারি। একটা কাজ তো হয়ে গেল বল, অনেক দিনের স্বপ্ন ছিল যদি কলকাতায় কোনোদিন প্রোগ্রাম করতে পারি। সত্যি? আরে কেন পারবে না? আরে আমি যে স্কুলে নাচ করতাম সেখানে তো প্রোগ্রাম করানো হয়, আমি ওদেরকে বলবো যাতে আমাদেরকেও প্রোগ্রাম দেয়। জানো তো, ওরা না আমার নাচ খুব ভালোবাসতো। আমি যখন নাচের স্কুল ছেড়ে দিলাম, স্যার তো খুব রাগ করেছে, দুঃখ পেয়েছে। মানে রাগ করেছে বলা ভুল, আসলে কি জানো তো, দুঃখই পেয়েছে। সেটাই তো স্বাভাবিক, তুমি এত ভালো নাচ করতে, তুমি যদি ছেড়ে দাও স্যারের খারাপ লাগবে না? কি করব বলো তো সুচরিতা দি, মেয়েদের জীবন। এই যে দেখো না, তুমি এত ভালো গান গাইতে, তুমি এখন গান গাও না কেন? আমার কথা বাদ দাও, আমার কি আর তোমার মতো সাহস ছিল শিমুল? আর তারপর বোঝোই তো, মেয়েটা হয়ে গেল, পায়ে বেড়ি পড়ে গেল। চুপ করো তো, একদম ওকে পায়ের বেরি বলবে না। তোমার বাচ্চাটা ছিল বলে এত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তুমি শক্ত হয়ে রয়েছো, এটা একবারও ভাববে না? হ্যাঁ সেটা ঠিক, টুইঙ্কেল না থাকলে যে কি হতো আমার। সেটাই তো সুচরিতা দি, তাহলে এই কথাটা কেন বলছো? আজকে ও যদি তোমার জীবনে না থাকতো, তুমি একটা নিষ্ফল জীবন কাটাতে। তুমি আজকে তোমার বাচ্চাটাকে বড় করতে পারছো, এটাই তো তোমার সব থেকে বড় শক্তি, বলো? আসলে এর আগে এইভাবে ভাবতেই পারিনি কোনোদিন, ভাবার সাহস পাইনি, সুযোগও হয়নি, মন মানসিকতা কোনোটাই ছিল না এইভাবে ভাবার। তুমি আসাতে অনেকটা পজিটিভ এনার্জি পেয়েছি। ভাগ্যিস তুমি এসেছিলে আমাদের পাড়াতে। আমি জানি পরাগের সঙ্গে থাকাটা খুবই দুরূহ, কিন্তু শিমুল, তুমি কিন্তু আমাদের মুখ চেয়ে কোথাও যাবে না এই পাড়া ছেড়ে। চলে যাবো বলে তো আর আসিনি, কিন্তু কি বলো তো, ওই মানুষটার সাথে না আমার কোনোদিনও কোনো মনের মিল হবে না, সারা জীবনেও এটা হওয়ার সম্ভাবনা নেই। আমার জীবনে একটা দিক পুরোপুরি অন্ধকারই রয়ে গেল, আমি কখনোই সেই দিক থেকে সুখী হতে পারবো না। প্রবলেম সব বাড়িতেই থাকে রে, প্রত্যেকটা বাড়িতে থাকে। এই যে আমারই দেখ না, বর ভালো, শ্বশুর বাড়ি ভালো, বাপের বাড়িও ভালো, কিন্তু একটা বাচ্চা নেই। এতগুলো বছর বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়িতে যদিও কেউ কিছু বলে না, জানিসই তো,
ওরা খুব ভদ্র তো, তাই মুখে কিছু বলে না, কিন্তু খারাপ কি আর ওদের লাগে না? খারাপ ওদের সকলেরই লাগে। এই তো আমার বরেরই কি বাচ্চা পছন্দ, আমার ননদের মেয়েটাকে টেনে টেনে নিয়ে কি আদর করবে। দেখি, ভাবছি একটা বাচ্চা অ্যাডপ্ট করবো। সেটা তো খুব ভালো কথা বিপাশাদি। তুমি ভাবতে পারছো, তুমি যদি সত্যি একটা অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা অ্যাডপ্ট করো, তারও তো জীবন গড়ে উঠবে। সত্যিই তাই। এখন না অনেক কিছু ভাবতে পারছি রে, আগে এত কিছু ভাবতেই পারতাম না। সত্যি তুই কলকাতা থেকে এসে আমাদের মধ্যে অনেক পজিটিভিটি সঞ্চার করেছিস, তোর কাছে কিন্তু কৃতজ্ঞ থাকবো আমরা। ঠিক আছে, আমি এগোচ্ছি। এত রাগ করার কিছু নেই শিমুল, আমাদের যখন কৃতজ্ঞতা জানানো সেটা জানাতেই হবে। সবসময় নাই বা জানালাম, কিন্তু কোনো কোনো সময় এমন কিছু ঘটনা ঘটে যখন কৃতজ্ঞতা না জানিয়ে থাকা যায় না। সেটা ভাই বোন, বাবা মা, বন্ধু যেই হোক না কেন, জানাতেই হয়। এত বড় কৃতজ্ঞতার সুযোগ কি কারুর কাছ থেকে কখনো পেয়েছি? বাবা মা, ভাই বোন কেউ কখনোই তো এই সুযোগটা করে দেয়নি শিমুল, একমাত্র তুই এই সুযোগটা করে দিয়েছিস। সারাটা জীবন বাড়ির সকলের কাছে শুনে এসেছি মানিয়ে না, মানিয়ে না, কিন্তু মানিয়ে নেওয়া থেকে বাইরে বেরিয়ে মাথা তুলে দাঁড়িয়ে যে অন্য কিছু করা যায়, সেটাই তো কেউ কোনোদিন বলেনি রে। সত্যিই তাই। আমার দেখো না, বাপের বাড়ি থেকে তো আমাকে ফিরিয়েই নিয়ে যেতে চাইনি। ভেবেছিলাম বোধহয় জীবনটা পুরোটাই অন্ধকারেই কেটে যাবে, এইভাবেই কেটে যাবে। কিন্তু দেখো, শেষ মুহূর্তে এসে কিন্তু ঘুরে দাঁড়াতে পেরেছি, মাথা তুলে দাঁড়াতে পেরেছি, এটা শুধুমাত্র তোমার জন্য। আচ্ছা, তোমরা সবসময় আমার কথা বলো, কিন্তু তোমরা তো আগে থেকেই সবটা প্ল্যান করেছিলে। ও বাবা, সে তো আমরা কত বছর থেকে কত কিছুই প্ল্যান করেছি, কিছুই আর করে উঠতে পারিনি। एग्जैक्टली पूरा जीवन सिर्फ प्लान ही করে গেল। দেখো না আমি কিতনা দূর থেকে কাম করতে আসি। একটা স্বপ্ন ছিল জানো, কলকাতার মতো জায়গায় আমার শাদি হবে। এই জায়গাটাকে তো, হ্যাঁ এই জায়গাটাকে তো আমরা কলকাতাই ভাবতাম, क्योंकि पास में ही আছে না, इसीलिए ভেবেছিলাম কি फैमिली बहुत लिबरल হবে, उदार হবে, पर कहां कुछ हुआ, कुछ भी नहीं हुआ। इससे तो अच्छा था আমার জায়গা, ওখানে সবাই এত লিবারেল, এত উদার, কি বলবো। और এখানে हर चीज में सिर्फ रोक टोक, এটা বলছে ও ওটা বলছে। पर এখন না অনেকটা ঠিক হয়েছে, কি বলো? হ্যাঁ আমরা পেরেছি, এটা ভেবেই আমার দিল খুশ হয়ে যায়। और সামনেই তো পূজা আছে, ফাংশন আছে, তারা সোচো পুরা পূজা আমরা নিজেরা করব, सब कुछ নিজেরা তৈরি করব, কিতনা মজা আসবে বলো। হ্যাঁ আমার ওখানে তো আমরা পুরা সাল ওয়েট করে থাকতাম পূজার জন্য। ঝড় কিন্তু আসছে। সে আসুক বিপাশাদি, ঝড়কে আর ভয় পাই না। আমরা এখন ঝড়কে জয় করে ফেলেছি, বুঝেছো? আরে শিমুল, কি রে তুই এখানে? হ্যাঁ, কলকাতায় এসেছিলাম একটা কাজে। আমার শ্বশুর বাড়ির পাড়ার সব দিদিরা, বিপাশাদি, সুচরিতা দি আর অশীর্ষা, উনি শতদ্রু। ও, আপনি শতদ্রু? কেন, আমি এত বিশেষ কি করে হয়ে গেলাম? না, বিশেষ হয়েছেন তার নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। আপনাকে কেন্দ্র করে কত ঘটনা ঘটে গেছে, আপনি কি কিছুই জানেন না? আপনাকে তো ওরা হিরো বানিয়ে দিয়েছে। আমাকে হিরো বানিয়ে দিয়েছে? না না, ঠিক আছে, তুই ভালো আছিস? আচ্ছা, তুই কি আমাকে চলে যেতে বলছিস? আচ্ছা, আমি কেন বলতো তোকে চলে যেতে বলবো? তুই তোর রাস্তায় যাবি, আমি আমার রাস্তায় যাব। আচ্ছা, আপনাদের সাথে তো প্রথম আলাপ হলো, তো সেই সুবাদে একসাথে একটু চা তো খাওয়া যেতেই পারে। না, তার কোনো দরকার নেই, আমাদের তাড়া আছে। এগিয়ে দেবো। হ্যাঁ, এতটাও বদল করতে চাই না আমরা। একটু কথা করতেই পারি, কেন গো সুচরিতা? শিমুলের বন্ধু যখন আমাদেরও তো বন্ধু, সেই সুবাদে একটু চা খেতেই পারি, কি আছে? হ্যাঁ চলুন তো চা খাবো। আর ও তো বলছে এগিয়ে দেবে, এগিয়ে দিতেই পারে। বিপাশাদি প্লিজ। নেই নেই, আমিও চা খাবো, আমারও খুব চা খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, তাহলে তোমরা বরঞ্চ চা খাও,
আমি এগোই? এই তুই ঢং করিস না, এক কাপ চা খেলে কি এমন ক্ষতি হয়ে যাবে রে? আগের দিনের ঘটনা তো সবই জানো, তারপরও এসব কথা বলছো। সেই জন্যই তো প্রতিশোধ নেব। একসাথে সবাই মিলে চা খাবো, তারপর শতদ্রু আমাদের ওই বাড়ি অব্দি এগিয়েও দিয়ে আসবে। আমি দেখবো কত দূর কি হয়। কেমন আছিস তুই? দিব্যি আছে। শোন, এই সোজা সাপটা মিথ্যে কথাটা না বললেই পারতিস। তবে একটা কথা বুঝতে পারছি, তুই যুদ্ধটা জয় করেছিস। আমরা আছি না, युद्ध না করে যাবে কোথায়? युद्ध তো জিততে भी হবে। और वैसे भी ওর মধ্যেই তো ওই জয়ের বীজ লুকিয়ে আছে। হ্যাঁ, তুমি আমাদের সবাইকে জয়ের কথা বলো, খুদ হেরে গেলে চলবে? হ্যাঁ চলুন চলুন, রাস্তায় দাঁড়িয়ে কথা বলে তো লাভ নেই, আমরা বরং কোথাও একটা বসে চা খেতে খেতে কথা বলি। তোমরা যাবে? জরুর। তোমারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে। না সুচরিতা দি, আমার যেতে ইচ্ছে করছে না, কারণ আমি জানি বাড়ি গিয়ে আমাকে কি ফেস করতে হবে। এই কি এত ভয় পাস রে? তোর শাশুড়ি এখন তোর পক্ষে, তোর ননদ এখন তোর পক্ষে, বাকি ওই দুজনকে কি এত ভয় পেয়েছিস তুই? আসলে অসম্মানকে ভয় পাচ্ছি। কে অসম্মানকে ভয় পায় না বলো তো? এই অসম্মানের ভয় না সারাক্ষণ কুঁকড়ে থাকে। বলছি, আমার সাথে এক কাপ চা খেলে যদি অসম্মান হয়, আমার মনে হয় সেই অসম্মানটাকে তোর অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। নয় অ্যাকসেপ্ট করে নে, নয় তার থেকে উপরে ওঠ।